বাংলাদেশে কোনো রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মাটিতে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তাদেরকে পালানোর রাস্তা একমাত্র ভারত ছাড়া আর কেউ নাই। ৭১ সনে আমাদের সামনে যারা আমাদের যুদ্ধ করেছিল তাদের পালানোর পথ ছিল টেকনাফ দিয়ে ওই রাখাইন রাজ্যে চলে যাওয়া, আরাকানে চলে যাওয়া। সেই পথটা তখন বন্ধ হয়ে গেছে, সেদিকেও আপনি যেতে পারবেন না এখন। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো রাজনীতিবিদদেরকে পালাতে হয় কোনো কারণে, যেটা আমি আশা করি না, আমি চিন্তাও করি না, আমি কল্পনা করতে চাই না, তাহলে কিন্তু একমাত্র ভারতেই পারবে এসকেপ রুট দিতে বা পালানোর পথ তৈরি করে দিতে। কাজে এখানে ভারতের সঙ্গে তো প্রাসঙ্গিক হইতে গেলে আমেরিকা প্রাসঙ্গিক হবে। ভারত যদি বলে যে হ্যাঁ তোমাদেরকে আমি রাস্তা দিব, তোমাদের যদি কোনো সমস্যা বাংলাদেশে হয়, যদি তোমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারো, কন্ট্রোল করতে না পারো, তাহলে আমরা এসে তোমাদের সহায়তা করব। আমরা দরকার পড়লে জাতিসংঘের পিস কিপিং ফোর্সের নামে আমরা বাংলাদেশে আসবো। দরকার পড়লে আমরা পিস কিপিং ফোর্সের নামে ইন্ডিয়ান অ্যালাইড যে ফোর্স গুলো আছে তাদেরকে নিয়ে বাংলাদেশের মাটিতে আসবে, এসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, করে তাদেরকে পলায়নের রাস্তা দিবে। এখন যদি বাংলাদেশে যদি ক্ষমতা হস্তান্তর করতে চান, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চান, তার মানে হলো আপনি যে বলছেন যে পলায়নের পথ খুঁজছেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার অর্থটি হলো যে যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারা যেন সসম্মানে ইলেকশনের দিন বিকাল বেলায় বাংলাদেশ থেকে পালাতে পারে। কারণ ইলেকশনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পালাতে হবে। কারণ ফলাফল যার দিকে যাক, যারাই পরাজিত হবে তারাই প্রথম যে কাজটি করবে সেই কাজটি হলো এই কয়েকটি উপদেষ্টা বা কয়েকজন প্রধান উপদেষ্টা বাড়িতে হামলা করা। এটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে অলরেডি ড্রাফট করে রাখা হয়েছে। দেশের ভিতরে যে কলহ সৃষ্টি হবে, যে কোন্দল সৃষ্টি হবে, যে হানাহানি কাটাকাটি মারামারি সৃষ্টি হবে, সেটা কে করবে? মব জাস্টিসের নামে যে ব্যাপক এই মব জাস্টিস তৈরি হয়ে যাবে, এর সুরাহা কে করবে? কাজে এখানে যারা এগুলো ভাবতেছেন তারা আসলে মানে আমি কি বলবো, তারা মানে অত্যন্ত বিষাক্ত সাপ নিয়ে তারা খেলা করতেছেন। তারা এখানে বিষ মিশ্রিত পানি দিয়ে কুলি করতেছেন, তারা বিষ মিশানো পানি দিয়ে কুলি করতেছেন। তারা জানেন না কোনো কারণে যদি এক ঢোক পানি তাদের পেটে চলে যায় তারা বাঁচবেন কি বাঁচবেন না। এই ঝুঁকিগুলো তারা নিচ্ছেন, কেন নিচ্ছেন আমি জানি না, কি স্বার্থে নিচ্ছেন জানি না। তবে এইভাবে আগানো যাবে না, এইভাবে যারা করছেন আগানো যাবে না। আমাদের আর দুইটা টপিক ছিল আমরা যেগুলো দিয়ে প্রথমে আলাপ করে নিলাম, যে হঠাৎ করে উপদেষ্টাদের এক্সিট নিয়ে আলাপ। নাহিদ ইসলাম বলছে যে তারা অলরেডি আখের গুছায় ফেলছে। আমরা সোজা বাংলায় বুঝি যে পালানোর চেষ্টা করছে কেউ, তো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা ব্যালেন্স হচ্ছে। রাজনৈতিক দল কারা? বিএনপি, জামাতে ইসলামী, নাকি আওয়ামী লীগও আছে এই তালিকায়? কারণ আওয়ামী লীগের সঙ্গে অনেকের মিটিং হচ্ছে আমরা শুনি। আপনি যেরকম বলছেন যে আওয়ামী লীগকে দিয়ে এক্সিট খুঁজবে কিনা, এরকম একটা সিচুয়েশন। তারপর সাজিদ আলম বললেন যে এইভাবে ভাই এক্সিট হবে না, মরণ ছাড়া আপনাদের এক্সিট নাই, অনেকটা তার কথার মর্ম এরকম। তারপর হচ্ছে উপদেষ্টা শাহীন মুর্শিদি বলছেন সরকারের রন্ধে রন্ধে দুর্নীতির অভিযোগ তো চারদিকে। পলিটিক্যাল গভর্নমেন্টে যা অভিযোগ, এক বছরে তার চেয়ে বহু অভিযোগ, লাগাতার অভিযোগ, স্পেসিফিকলি উপদেষ্টাদের নামে অভিযোগ। এই দুইটা বিষয়ে এবং সাথে এই যে আওয়ামী লীগ নিয়ে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন রুইজের বক্তব্য, আমেরিকান এমবাসির স্ট্যান্ড, এই যে তিনজন দেখা করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে, ইভেন অনেকটা ওপেন সিক্রেট ইন্ডিয়া বলছে অংশগ্রহণমূলক নির্বাচন। এই দুইটা টপিকে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই মেজর আখতারুজ্জামান রঞ্জন। এটা তো জলবৎ তরল, খুবই সোজা। যারা ইলেকশনে যাচ্ছেন বা যাবেন তাদের এটা এজেন্ডাই থাকবে, ফলাফলের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে হবে। অর্থাৎ এই ফলাফল মানি না মানে কার বাড়ি ভাঙচুর করবে, কার অফিস ঘেরাও করবে, কোন অফিস ঘেরাও করলে পরে এই মানিনাটা এস্টাবলিশ হবে, তারাই। কাজে এখান থেকে পালাইতে হলে, সসম্মানে পালাইতে হলে এখানে ভারতের সহযোগিতা লাগবে। সরাসরি আমেরিকানরা পারবে না, অন্য কোনো শক্তি পারবে না, একমাত্র ভারত পারবে। একমাত্র ভারত 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটা আলোচনা করে তাদের সম্মতি নিয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঢাকা টু আগরতলা, কুমিল্লা হয়ে করিডোর তৈরি করতে পারবে। যে করিডোর দিয়ে, নিরাপদ করিডোর দিয়ে আপাতত বাংলাদেশ থেকে তারা নিরাপদে আগরতলা চলে যেতে পারবে। এটা সবচেয়ে সহজ বাংলাদেশ থেকে পলায়নের রাস্তা, এবং এটা করতে বেশিক্ষণ লাগবে না। কারণ এখানে এই রাস্তা হাইওয়ে কন্ট্রোল করতে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী থাকবে ওই এসকেপ প্ল্যানের সঙ্গে, কারণ তারা তো যুদ্ধ করতে যাবে না, যুদ্ধ হবে না। জাতিসংঘ যেখানে এটাকে অ্যালাউ করবে যে তোমাদের যে পথ দাও, মার্কিনরা বলবে পথ দাও, তখন বাংলাদেশ সেনাবাহিনীও ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত মিলে কাজ করবে। তখন ঢাকা টু আখাউড়া বা ঢাকা ভৈরব হয়ে আখাউড়া বা ঢাকা টু কুমিল্লা হয়ে কসবা,
এই এলাকাগুলা বা হয়ে বা চাঁদপুর হয়ে চাঁদপুর না কি বললে ওই কুমিল্লা হয়ে সোজাসুজি যদি আপনি যান, আগরতলা করিডোর, এটুকু যদি ফ্রি করিডোর ঘোষণা করে দিয়ে 2-4-5টা 36 সেনা নামায় দেওয়া হয়, তারা এটা প্রোটেক্ট করে ফেলবে। প্রোটেক্ট করার পরে ঢাকা থেকে যারা যারা বেরিয়ে যাওয়ার তারা নিরাপদে বেরিয়ে যেতে পারবে। আর ঢাকাতে ধরেন একটা 24 ঘন্টা কারফিউ দিয়ে 2-4-5 জনকে একটু মানে গোলাপ ফ্রি গোলাগুলি করে, গোলাপের পাপড়ি না বেরোয় এরকম বন্দুক দেওয়া, বুলেট বন্দুক দিয়ে গোলাগুলি করলে অন্তত কয়েক ঘন্টার জন্য ঢাকাকে শান্ত রাখা যাবে এবং কয়েক ঘন্টার মধ্যে তারা যারা চলে যেতে পারবে। কিন্তু তারপরে কি হবে? তারপরে তো বাংলাদেশে একটা বিশাল যুদ্ধে নেমে যাবে, সবাই হানাহানি কারাকাটি মারামারি করে কে ক্ষমতা দখল করতে পারে এই প্রতিযোগিতা নেমে যাবে। তখন একটা নির্বাচিত সরকার থাকবে আর এই পলায়নপর সরকার চলে যাবে। ফলে নির্বাচিত সরকার হয়তো পরের দিন সকালে আইসা ক্ষমতায় নিয়ে তারা হয়তো সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাতে পারে। তো এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। এই জন্য আজকে প্রথম অভিযোগ তারা আনা হচ্ছে দুর্নীতির। আমি মনে করি যে উপদেষ্টা যারা আছেন সবাই তারা সরাসরি দুর্নীতি করেন নাই, এটা আমার বিশ্বাস, কারণ করার সুযোগ ছিল না। তবে তারা এমন অনেককে সহযোগিতা করেছেন, করতে বাধ্য হয়েছেন, যে এইগুলার কারণে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে। যেমন আপনি আসিফ মাহমুদ সম্বন্ধে বলতেছেন যে বিসিবি নির্বাচনে সে কারচুপি করেছে, হস্তক্ষেপ করেছে। আমাকে বলেন, এই যে সভাপতি যাকে বানিয়েছেন, কিনা নাম সভাপতি, আমার আবার নাম মনে থাকে না, বিসিবি সভাপতি যে বানিয়েছেন কি নাম বলতে পারবেন? বিসিবি সভাপতি যাকে বানিয়েছেন তাকে ছাড়া আপনি আর কাকে বানাতেন? বিসিবি সভাপতি কে, কাকে বানিয়েছেন? আতিক ভাই, আপনি সর্বোচ্চ যোগ্য মানুষটাকেই বসালেন, কিন্তু সেটা আপনি নিয়মতান্ত্রিক ভাবে কেন বসাবেন না? আমার কথা হচ্ছে নামটা কি বলেন না, নামটা কি? আমিনুল ইসলামই তো বলে নাকি? আমিনুল ইসলামকে আপনি বানাবেন। আপনি তো এখানে আপনি তো অপশন এক্সারসাইজ করেন নাই যে হোক হয়ে আসো, আপনি তো সেই অপশন ব্যবহার করেন নাই। আপনি প্রথম থেকে আপনি একটি পদকে নিয়ে আসছেন। ফলে আমিনুল ইসলামকে আনার জন্য মেকানিজম যা করার দরকার সেটা শুধু ইচ্ছাটা পোষণ করেছে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ ইচ্ছাটা পোষণ করেছে কেন? তার পিছনে যারা আছে তারাও আসিফ মাহমুদকে সেই গ্রিন সিগন্যাল দিয়েছে, তুমি তাকে পাস করে নিয়ে আসো। অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকেও তারা সম্মতি দিয়েছে তাকে পাস করে নিয়ে আসতে হবে। তখন কি হয়? তখন এখানে যারা যারা এটা ফিল্ডে, এই সমস্ত ফিল্ডে টাকা বিনিয়োগ করার মতো অনেক লোক আছে, তারা করে। ফলে এখানে আসিফ নগদ টাকা নিয়েছে, হয়তো এটা বলা সঠিক হবে না, তবে এখানে টাকার খেলা হয়েছে সেজন্য হয়েছে যারা ওই আমিনুল ইসলামকে সভাপতি বানাতে চেয়েছে। কারণ এখানে ধাপে ধাপে অনেক লোক আছে, কাজে এটা তো দৃশ্যমান। একইভাবে আমরা কি দেখি দুর্নীতিটা কি হয়। আপনি ধরেন আপনি দুর্নীতি করবেন না, সড়ক বানাবেন, রাস্তা বানাবেন, টেন্ডার তো কাউকে না কাউকে দিতে হবে। আপনি এই যে বিমান কিনবেন, আপনি বিমান বাহিনীর প্রধান বাণিজ্য মন্ত্রী নিজে ওই টেন্ডার কমিটির বিমানের চেয়ারম্যানে বসে রয়েছে কেন? যাতে সে এখানে পার্চেজে হস্তক্ষেপ করতে পারে। কাজে এখানে তো সে নিজে করবে না, তার টাকার দরকার নাই, কিন্তু পুনিয়াকে সহায়তা করবে, অন্য কাউকে সহায়তা করবে, বল ঠিক আছে তোমরা কাজটা পাও, আমার কোনো আপত্তি নাই, পাওয়ার জন্য যা কিছু করতে হবে চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি, তারা সব করে দিবে। তো এই ধরনের দুর্নীতি তো হবেই। যেমন ডক্টর ইউনূস দুর্নীতি করেছেন, তার কোর্টকে দিয়ে তার ওই ট্যাক্স মাফ করে নিয়েছেন, তার মামলা উঠায় নিয়েছেন, ওখানে ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়েছেন, এখানে আর অনেক কাজ করেছেন। যেমন আপনি এখন 2টা টেলিভিশন কোম্পানি টেলিভিশন খোলার জন্য অনুমতি দিয়েছেন। কাজে এগুলো তো সরাসরি দুর্নীতি না, এগুলো ইনডাইরেক্ট দুর্নীতি। কাজে ইনডাইরেক্ট দুর্নীতি তো আপনি রোধ করতে পারবেন না। ইনডাইরেক্ট দুর্নীতি তো ট্রাম্পও করে, ইনডাইরেক্ট দুর্নীতি পৃথিবীর সব দেশে করে। সৌদি আরবের বাদশাহ দুর্নীতি করে, চায়না শি জিনপিংও করে। এমন কোন পলিটিক্যাল সিস্টেম নাই যে সিস্টেমে ইনডাইরেক্ট দুর্নীতি হয় না, পরোক্ষ দুর্নীতি হয় না। কারণ কারোর প্রতি আপনি ফেভার করেন, কোনো না কোনো শক্তিকে আপনি অংশগ্রহণ করতে দেন। যেমন ইন্ডিয়াতে কি হয়েছে যে মোদী আম্বানিকে বা আদানিদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেওয়ার অগ্রাধিকার দিচ্ছে। এটা তো ইনডাইরেক্ট, তারা ইনডাইরেক্টলি তাদের পার্টি ফান্ডে, ইলেকশন ফান্ডে টাকা জমা দিবে, এইভাবে তারা করবে। এখানেও এগুলো হতে পারে, এগুলো বড় বিষয় না। বড় বিষয় হলো রাজনীতিকরণ। রাজনীতিটা ঠিক করেন, কি করবেন। দুর্নীতি রাজনীতি থাকলে দুর্নীতি থাকবে। দেখেন বলে তো খারাপ লাগে, আমার খলিফা হযরত উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নীতি অভিযোগ উঠে নাই?
তাকে তো বলতে হয়েছে যে আমার কাপড়টা একটু বেশি নিছি কেন, এটা আমি সরকার থেকে নিয়ে নিই, আমার ছেলের থেকে আমি একটু নিয়ে নিছি। তার মানে তো অভিযোগ উঠেছিল। তাহলে হযরত উমরের মতো খলিফার বিরুদ্ধে ওই তৎকালীন সময় 1000-1200 বছর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং তুমি খুব সিম্পল, খুব সিম্পল। আমি এত বড় দুর্নীতি গেলাম না। যে মানুষটা, আমি আজকে আমার এই টি শার্টের দাম 500 টাকা, আমি কালকে আমার কোনো ব্যবসা পাতি নাই, কিছুই নাই, 1 বছর পরে এই দিনে আপনার সাথে আমি সামনে 7,000, 10,000, 20,000 টাকা দামি টি শার্ট পরে বসবো, আমার 1.5 কোটি টাকার গাড়ি থাকবে, আমার আইফোন লেটেস্টটা থাকবে যেটার দাম 3 লাখ টাকা। সেই পর্যায়ে যখন যাবে তখন আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন এগুলোর সঙ্গে কি মিলে? তখন না না, আপনি তো জিনিসটাকে দুই ভাবে করেন। আপনি বলতেছেন সে দুর্নীতি করে, সে নিজে টাকা দিয়ে কিনছে, এগুলো ভাউচার দেখেন। সে জামাটা দোকান থেকে কিনছে, ভাউচার দেখেন, বলে ওই দোকান থেকে অমুক দিন গিয়ে টাকা দিয়ে কিনছে। এটাই তো বিষয়। আপনি মেজর আক্তার, নিজের টাকা দিয়ে না কিনলে আপনি আজকে 100 কোটি টাকার মালিক থাকতে পারতেন, কিন্তু আমরা জানি মেজর আক্তারই। আমি যদি আমার ভাই বা আমার ছেলে বয়সী বা আমার হোম মিনিস্টার উপদেষ্টা বলেন বা আমাদের আর্মি অফিসার যারা আছে ক্ষমতা আছে, তাদেরকে যদি আমি একটা মার্সিডিজ কিনে দেই, তার জন্মদিন উপহার দেই, তাহলে এর অপরাধটা কোথায়? আপনি আমার কাছে 1.5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ দিয়ে আমার কাছে 100 কোটি টাকার কাজ বাগায় নিবে, তখন আমি বুঝতেছি আমার 1.5 কোটি টাকা মার্সিডিজ 100 কোটি টাকা সুবিধা দিতে হবে। আমি জানি না, কিন্তু উপহার দিয়েছে। দেখেন, আমি আজকে আমার ভাই বোন আত্মীয়স্বজনের কাছে বিতর্কিত, সবাই আমার প্রতি রাগ করে, কারণ আমার বাড়ির গেটে একটা ছেলে দাঁড়ায় থাকে, তাকে আজ থেকে 15 বছর ধরে অর্ডার দেওয়া আছে তাদেরকে, যে থাকে যে হাতে প্যাকেট নিয়ে আমার বাড়িতে কেউ ঢুকতে পারবে না। এটা 91 সনে এমপি হওয়ার দিন থেকে ঘোষণা করেছি এবং সেটা মেনটেন করে আসতেছি। আমি সেটাই বলছি, এটাই তো সততা। সেই জন্য আমার আত্মীয় স্বজনরা প্রতিটা আমার মধ্যে অসন্তুষ্ট, প্রতিটি আত্মীয় স্বজন আমার অসন্তুষ্ট, আমার বউ অসন্তুষ্ট, আমার ছেলে অসন্তুষ্ট। এই দৃষ্টান্ত যে আপনারা কায়েম করেছেন, এখন যে ছেলেগুলো এই যে 3 লাখ টাকার মোবাইল নিচ্ছে অন্য থেকে, এই দৃষ্টান্ত করে কি হবে বলেন? আমি আজ পর্যন্ত কারো বিয়েতে যাইনি কোনো উপহার নিয়ে, এবং আমার ছেলের বাড়িতে বিয়ে উপহার দেওয়ার বেগম খালেদা জিয়া আসছিল আমার ছেলের বিয়েতে, আমি বলছি ম্যাডাম উপহার নিয়ে আসবেন না প্লিজ।